তুমি ভয় পাইছি না, তারপরে যদি একটু ভয় পান। হাত মেসা পাতা ফলাই যা, পাশের রুমে শুয়ে থাক, আর যার সময় দরজা লাগিয়ে দিস। যা। সাদিয়া, তুমি? আমি স্বপ্ন দেখতেছি না তো সাদিয়া, তোমার অনেক সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আমার এই স্বপ্ন যাতে কোনোদিন না ভাঙে। দাঁড়া, তোরে বাস্তবে নিয়ে আসতেছি। সাদিয়া, তুমি আমার গায়ে হাত তুললা মানে তুমি কিন্তু সাপের গর্তে পা দিতেছো। যে আমার স্বামীর আঘাত করছে সে সাপের গর্তে থাকলো, তার এই সাপের গর্ত থেকে আমি টাইনা বাইর করব। তোর কত বড় সাহস, তুই আমার সাহেবরে ছুরি মারছস। তোর বুকটা সিরা আমার দেখতে মন চাইতেছে। তোর কলিজাটা কত বড়। ওই সাহেব হারামজাদা আমার অনেক ক্ষতি করছে। ওই দিন তো মারতে মারতেও বেঁচে গেছে। এরপরে আমি ওরে যেদিন পামু ডাইরেক্ট জবাই করে ফেলাম। সেই সুযোগ আমি আর তোরে দিব না। সাদিয়া, কি করো তুমি? পিস্তল নামাও, নামাও পিস্তল। আরে তুমি আমার মারে ফেলে তো তোমার জেল হয়ে যাবো, ফাঁসি হয়ে যাবো। তখন সাহেব আর তোমার ভালোবাসা কি হবে? নামাও। আরে বোকা মেয়ে বুঝতেছে না, পিস্তল নামাও। এইসব কথা বইলে আর কোনো লাভ নেই, তুই আজকে শেষ। সাদিয়া, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি। আমি তোমার কথা দিতেছি, আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো। এই বদরুল, মুক্তার, তোরা কই এদিকে? আইসা মা, আসসালামু আলাইকুম ফুফাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমারে ডাকছেন? বাবা, তোমার যে একটু বাজারে যাওয়ার লাগবো, সুফিয়ার কটা জিনিসপত্র কিনতে হইব, তুমি যে একটু আয়না দিবা বাবা। আচ্ছা, কি লাগবে কোন, আমি নিয়ে আইতাছি। মা আমিও যাবো। হ্যাঁ, সব কিছু বুঝে জানতে পারবো না। ঠিক আছে, লেখা দেন, দরকার পড়লে বারবার যাবো, আপনার যাওয়া লাগবো না। সাহেব, তোমার এত কষ্ট করার দরকার কি? তুমি সুফিয়ারে তোমার সাথে করে লয়ে যাও। তোমার সাথে গেলে আমি নিশ্চিন্ত। একটু কষ্ট করে যাও বাবা। আচ্ছা ঠিক আছে আপামনি, আপনি একটু খাড়ান, আমি পেছনে দরজাটা লাগাই আসি। মা, পারবি তো? পারবো না মানে 100 বার পারবো। আমি হলাম রেনু বেগমের মাইয়া, আমার মা একজন সিংহী। আমার মাইয়াও একটা বাঘিনী। শোন, তয় তোর কোনো সমস্যা হইব না, তারপরেও খুব সাবধান। আচ্ছা মা। ভুলবো না, 3 বছর আগের কথা আমি কোনোদিন ভুলবো না, ভোলা যাইব না। তোর লেগা আমার কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়েছিল। আজ তোর পস্তানের পালা। হ্যালো মজিদ,
হ্যাঁ, আমার কথা শোনো। ফোর্স পাঠিয়ে দিতে। না, আমি এখন কিছুই করতে পারবো না। মিন্টু সাহেব, আপনি এই কথা বলতে পারলেন? আপনি তো একজন বিবেকবান মানুষ। আজ যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়, আপনি আপনার বিবেককে কি বলে সান্ত্বনা দিবেন? আচ্ছা, আমি আপনাকে আমাদের থানার ডিউটি অফিসারের নাম্বার দিচ্ছি। আপনি আপনার পরিচয় দিয়ে সাহায্য চান, আশা করি সাহায্য পাবেন। আপনাকে নাম্বার টেক্সট করছি, রাখি। আমি সাহেব, আমি কইলে তার কোনো ভয় নাই, দরজা খোল। ওস্তাদ, আপনি আইছেন? আপনার দেখে সাহস পাইলাম। এই জসিমের কি অবস্থা? মনে করছিলাম চোখে আঘাত পাইছে, চোখে আঘাত পায় নাই, কপাল আঘাত পাইছে। চলেন নিজে চোখে দেখবেন। হাসপাতালে নিতে হইব। এত রাইতে ওস্তাদ বাইরে নিরাপদ না। লোকমান, একটা মানুষের জীবনের চাইতে বড় কিছু নাই। জসিম, জসিম, আমার লোকে একলা অটোতে বইয়া দেখতে পারবা? এই তোরা দুজনে থাক, আমি রুলে যেতেছি। আচ্ছা। চেয়ারম্যান বাড়িতে বোমা হামলা, এত বড় সাহস, এত বড় কলিজা। আমি তার কলিজাটাই না সিরা ফেলাম। চেয়ারম্যান ম্যাডাম, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি হইতো আর তুই কর সাহেবের কোনো দোষ নাই। সাহেব যদি দোষ করা থাকে, ওরা একটাই দোষ, ও মিথ্যা সাক্ষী দেয় নাই। সাহেব ইহকাল না পরকালের চিন্তা করে, আল্লাহকে অনেক ভয় করে। ববিতা, তুই আমার চোখের সামনে থেকে যা যা। দেখ সাদিয়া, তুই আমাকে শুধু শুধু ভুল বুঝতেছিস। তুই যা আমার সামনে থেকে, তুই যাইতে কইছি। নিমক হারাম, বলতে মিথ্যা সাক্ষী দিছস, যা কইছ সব মিথ্যা। না, আমি কোনো মিথ্যা কথা কই নাই, সত্যি কথা কইছি। আমি নির্দোষ। তুই কেন সাক্ষী দিছস? মনে করছিস আমি কিছুই বুঝি না? তুই আমার মান, সম্মান, ইজ্জত সব ধুলে মিশাই দিছস। তুই আমার মায়ের জীবন নষ্ট করছস। আপনার কাছে আমি দোষী, কিন্তু আল্লাহর কাছে আমি নির্দোষ। আমি এত কিছু বুঝি না, তুই আমার গোলাম। তোরে যা কমু তুই তাই করবি। আমি কাল বিচার ডাকুম, বিচারে তুই স্বীকার করবি তুই আজ যা কইছস সব মিথ্যা। মেম্বারের কাছ থেকে টাকা খেয়া মিথ্যা সাক্ষী দিছস। তুই খালি বিচারে এই কথা স্বীকার কর, শাস্তি বড় জোর ওরা বেত মাইরে তোরা গ্রাম ছাড়া করুম। কিন্তু তার বিনিময়ে আমি তোর 10 লক্ষ টাকাও দেবো। হুজুর, আপনি জানেন এই সাহেব টাকার লোভ করে না, সাহেব লোভী না। সাহেব, আমার মান সম্মান বাবা তোর হাতে, তুই আমার মান সম্মান বাঁচা। হুজুর, আপনি একটু অন্য অটো ধরে চলে যান, আমার একটু বাড়িতে যাইতে হবে। কেন তোমার ভাড়া নিছে না? তোমার পরিবারের সমস্যা আমি দেবো কেন? ভালো ভালো কইতাছি, আমার নিয়ে যাও। ভাই, ভাড়া লাগবো না, আপনি দয়া করে চলে যান। তুমি কি যাইবা না তোমার উষ্টা দিয়া নিতে হইব আমার? না না, তোমার ব্যবস্থা আমি নিতে আছি। সাদিয়া, সাদিয়া,
সাদিয়া সাহেব শুভ কখন আইছিল? আধা ঘন্টা আগে বললো মসজিদ নাকি সারা পাইছে। আমার আপনার লেগে অনেক চিন্তা হইতেছিল, তাই আপনারে ফোন করছি। আপনার একটাবার না দেখে মনে শান্তি পাইতেছিলাম না। আমারে আপনি মাফ করে দিন। ওরা মনে হইতেছে আমাকে শান্তিতে থাকতে দিব না। আল্লাহর কসম, আমার সামনে যদি একবার পাইতাম। শুভর কপাল খুবই ভালো। আপনি পাশে থাকলে কোনো চিন্তা নাই। সাদিয়া, তুমি বাড়ি ফিরে যাও। এই কুড়ে ঘরে তোমার মানায় না। এখানে তুমি নিরাপদ না। অনেক হয়েছে, এখন নিজের বাড়িতে ফিরে যাও, চেয়ারম্যানই করো। ক্ষমতায় থাকলে কেউ তোমার ক্ষতি করতে পারবো না। আপনার লাগে আমি জায়গা জমি চেয়ারম্যানি সাইডে চলে আইলাম, আর আপনি আমার চইলা দিতে কইতেছেন। আমি কই যাম? এর চেয়ে তো আমার মরণ ভালো। আল্লাহ পাক মাফ করুক, মরার কথা কখনো মুখে আইলো না। তাহলে আপনি আমার চইলা যাইতে কইলেন কেন? কোন আর কইবেন না? জানি না, যাও ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি। কেন মারছস? এই ছেলে, তোমার এই সাহেব কিভাবে মারছে, কেন মারছে বলো? কাকা, আমি বাজারে যাইতেছিলাম, যাওয়ার পথে সাহেব ভাইয়ের সাথে দেখা, হালকা ধাক্কা লাগছে। আমি অনেকবার সরি কইছি, কিন্তু ভাই শুনে নাই। ভাই আমারে মারছে, কিল থাপ্পড় ঘুষি, কুত্তারেও মানুষ এমন করে পিটায় নাই। কাকা, আপনার গোলাম নিজের মুখে স্বীকার করছে যে এই কাজ করছে। এর লজ্জা আপনি কোথায় রাখবেন? এর একটা উপযুক্ত বিচার করেন। কেন মারছস বল, কেন মারছস? যদি উপযুক্ত প্রমাণ না পাই, তোর আমি মারতে মারতে গ্রাম ছাড়া করুম। বল কেন মারছস? ও গ্রামের একটা সহজ সরল মাইয়ার লগে বেয়াদবি করছে, অসৎ উদ্দেশ্যে পিছু নিছে। আমি থামতে বললে আমারে মারতে চাইছে। আমি শুধু আত্মরক্ষা করছি। কোনো সাক্ষী আছে? জি আছে। আপামনি। সাহেব, ইয়া বলতে বলতেছো? শুভ যে মেয়েরা ডিস্টার্ব করছে, ওনার নাম কি, বাপের নাম কি, কোন এলাকাতে থাকে? ওই মাইয়া সম্মানহানির ভয়ে তার পরিচয় দিতে মানা করছে। আমি তার নাম কইতে পারুম না, তাই যা ঘটার আপামনির সামনেই করছে। সাদিয়া, ঘটনা কি সত্যি? হবা সাহেব যা কইতাছে সব সত্যি। শুভর পক্ষে সাক্ষী মিথ্যা কইতাছে। এই ছেলে, এই বেয়াদব। সাহেব ভাই, সাহেব ভাই, কে? আপনি এখানে থাকেন? আসসালামু আলাইকুম ববিতা আপা। আপনি এই গোলামরে ভাই গোয়ে ডাকতেছেন? খবরদার সাহেব ভাই, আপনি আমার লোক এমনি কথা কইবেন না। আপনি হ্যাগো গোলাম হইতে পারেন, আমার গোলাম না। তারপর আপনি আপামনির বান্ধবী, আপামনি শুনলে খুব রাগ করবো। এখন আপনার আপামনি নাই, আমার এইসব বাপা টাপা কইবেন না, তুমি করে কইবেন। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু কইবেন? সাহেব ভাই, একটা সমস্যা হয়েছে, আপনার সাহায্যের খুব দরকার। কি সাহায্য? কি লাগবো আমারে বলেন। আপনার আপামনির খুব বিপদ। আপামনির বিপদ? কিসের বিপদ? কি হয়েছে? শুনেন, বুঝবার পারছি। আপনি আপামনিরে কইয়েন এই সাহেব থাকতে চেয়ারম্যান বাড়ির সম্মান কেউ কোনোদিন নষ্ট করতে পারবো না। আপনি যান, আপামনির টেনশন করতে মানা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি গেলে যান। আসসালামু আলাইকুম শুভ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সাহেব? জি আলহামদুলিল্লাহ। কই যান ভাই? কই যাই সেটা জানি তুমি কি করবা? তোমার কি দরকার? সেটাও ঠিক, যেদিক দিয়ে আইছেন ওইদিকে ফিরে যান। কি কইলি তুই? এই ছোট লোকের বাচ্চা, তুই জিজ্ঞেস করার কি?
তুই একটা গোলাম, সেটা তুই ভুলে যাইস না। আপনার ভালোর জন্যই কইতাছি, এই বাড়ির আশপাশে ঘুরঘুর কইরেন না, ফিরে যান। এই বাড়ি আপনার জন্য অপয়া। অপয়া মানে এত তাড়াতাড়ি ভুলে গেছেন? এই বাড়িতে আইসেই কিন্তু আপনার জুতার মালা পড়তে হয়েছিল। কি কইলি তুই? মাত্র তো মাটি কোপায় আইলা, একটু বিশ্রাম নাও। বিশ্রাম করতে গেলে কাজ করতে কষ্ট হয়। এখন কাটা বিছা করে রাখি, মাগরিবের পর রান্না বসাবো। এত কাম করে কি হইব? আমরা মাত্র 2টা মানুষ, এত খাবার কে খাইব? আমরা না খাইলে আশেপাশের মানুষজন খাবে, আল্লাহ সন্তুষ্ট হইব। উপমা গো, কি হইছে? হাতটা কাইতে গেল। যেটা পারো না সেটা কেন করতে চাও? বাপের বাড়িতে 2-1 বার রান্না বাড়া করতে বিপদে পড়লা, আর এটা পুরো সংসারের কাজ, একটু সাবধানে কাজ করতে হইব না? খারাপ, আমি বাজার থেকে ব্যান্ডেজ নিয়ে আসি। ইস, কতখানি কাইটে গেছে। আপনি এত উতলা হইয়েন না, ঘরে স্যাবরন আছে, আমি কাপড় দিয়ে পট্টি বাইটা নিলে সব ঠিক হয়ে যাইব। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? আমি কি মজার কিছু কইছি? মজা পেয়ে হাসতেছি না, হাসতেছি ভালো লাগা থেকে। 1 মাসের সংসার বাবা, এই প্রথম আপনি মায়া করে আমার হাত ধরবেন, আমার খুব ভালো লাগতেছে। ও, আলহামদুলিল্লাহ। হাতের কি অবস্থা? ব্যথা নাই, কিন্তু শুকাইতে একটু সময় লাগবে। আপনারা একটা কথা কই, আজকে আল্লাহর দোহাই লাগে, এটা কি ভাই? বিষ। সাদিয়া আমার লগে বেইমানি করছে, এই বিষ খায় আত্মহত্যা করবো। নেন, আমার সামনে খান, আমি আপামনির কাছে খবর পৌঁছাই দিব। সাহেব, ভাই আমার, এই টাকা তোমার, তুমি আমার সাহায্য করো। আমার লগে নাটক করো। খা খা। সাহেব, তোর দিন শেষ, তোর চেয়ারম্যানের দিনও শেষ, তুই খালাস। সাহেব, তুই কই থাকিস? বাড়িতে কত কাম, তুই কাম তুই আর সারাক্ষণ কই কই ঘুরে বেড়াইছিস? হুজুর, কি করতে হইব কোন? বাবারে, অতীত মনে রাখতে নাই, অতীত মানুষকে কষ্ট দেয়। ক্ষণিকের দুনিয়ায় আবেগ দিয়া না, বুদ্ধি দিয়া চলে। তাছাড়া তুই আমার কাছে সন্তানের মতন, অতীত ভুলে গিয়া আমার সাহায্য কর বাবা। হুজুর, আমার এই জীবনটাই আপনার কাছে ঋণী। আপনার লাইগা জীবন দিতে এই গোলাম দ্বিতীয়বার কোনোদিন ভাববো না। আপনি নিশ্চিন্তে থাকেন, আপামনির বিয়ে যাতে ঠিকভাবে হয় তার জন্য যা যা করা লাগে আমি সব করব, আপনি চিন্তা করেন না। ভরসা পাইলাম রে বাবা, বড়ই নিশ্চিন্ত হইলাম। ও, মেহমান কাছাকাছি চলে আসছে বাবা, তুই ভিতরে যা, এই মেহমানদের সব দায়িত্ব কিন্তু তোর, ঠিক আছে বাবা? সমস্যা, সিরাপ টিরাপ খাইছেন? ঠিক আছে, তুমি কথা বলো, আমি বাহিরে আছি। আচ্ছা যান, কাবাব বে হাড্ডি না থাকাই ভালো। সাহেব, দুলাভাই তোমার উপর খেপা, ঘটনা কি? তোমার নামে নাকি মামলা দিব, বিষয় কি? সেটা হুজুরই ভালো জানে। সাহেব, মামলা মুকুট তোমার ঝামেলায় পড়ো না, তোমার তো মিয়া দুনিয়াতে কেউই নাই। একবার চলে গেলে সারা জীবনের চক্করে পড়বা, আর বাইরেতে পারবা না।
দুলাভাইয়ের হাতে পায়ে ধইরা মামলা ঠেকাও। আমার তাকদিরে মিথ্যা জেল লেখা থাকলে সেটাই হইব। ইউসুফ নবী 12 বছর বিনা দোষে জেল কাটছে, আর আমি তো একটা নগণ্য মানুষ। ইউসুফ নবীর লগে নিজেরে মিলাও মিয়া, ব্যাককলের মতো কথা বাদ দাও। আরামে থাকতে চাইলে কি হইছে না হইছে মিটায় ফেলাও। খালু, আপনার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। যা কইলাম চিন্তা করো, চিন্তা ভাবনা করে আমারে জানাইও। সাহেব, তোমারে কি কেউ মারছে? কে মারছে? বলতে চাই না। ঠিক আছে, আমি গেলাম। আপামনি কত ভালোবাসে আপনারে, একবার চিন্তা করে দেখছেন? আপামনির রাজপ্রাসাদ ছাইরা আপনার সাথে টিনের ঘরে উঠছে। আপনি যদি তারে সম্মান করতেন, আপনি আমার ভাই থাকতেন। স্যার, আপনার কাছে একটা অনুরোধ, আপনি আর তারে অপমান করেন না, ছোট করেন না। বাস্তবতা অনেক কঠিন। তুই আমি সেই বাস্তবতা দেখা বড় হইছি। সাদিয়া সোনা চামচ মুখে নিয়ে জন্মাইছে। তুই আমি যে বাস্তবতা দেখা বড় হইছি, সেই কঠিন বাস্তবতা আমি সাদিয়ারে দেখাইতে চাই না। আমিও তোর মতো চাই সাদিয়া ভালো থাকুক। সে আপনার পাগলের মতো ভালোবাসে, আপনি সেই ভালোবাসার মূল্য দেন। আপনারা ভালো থাকবেন। আপনি একটু আপামনির বুঝাইন, তার একটু বুঝাই রসুলপুরে নিয়ে এসেছেন। উনি না আসলে রসুলপুরের 10-12টা পরিবার একবারে শেষ হয়ে যাব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ লুকমান, এদিকে আয়। কিরে, আদব কায়দা কি ভুলে গেছস নাকি আমার চিনতে পারস নাই? কোনটা চিনবো না কেন? আপনি আমার গ্রামের মেম্বার সাহেব, কি কইবেন তাড়াতাড়ি কোন, আমার একটু কাজ আছে। আমি একজন সম্মানী ব্যক্তি, সালাম কালাম দিতে কষ্ট লাগে। আসসালামু আলাইকুম। সরি, কাজের টেনশনে ভুলে গেছিলাম। কি কইবেন কোন? মজিদ ভাই গ্রামে ফিরতেছে 2-4 দিনের মধ্যে, সাবধানে থাকিস। উনি গ্রামে ফিরলে আমার সাবধানে থাকতে হইব কেন মেম্বার সাহেব? রিং হইতেছে, রিসিভ করলে কথা কইবেন। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি আপনার আব্বা না, আপনি কি মিস সাদিয়া? জি, আমি সাদিয়া কইতাছি। কিন্তু আপনি কে? আমার আব্বার ফোন আপনার কাছে কেন? আমি ডাক্তার বলছিলাম, আপনার বাবা খুব অসুস্থ, উনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। ডাক্তার সাহেব, আমার আবার কি হয়েছে? সম্ভবত স্ট্রোক করছে, ওনাকে এখনই হসপিটালে নেওয়া দরকার। হায় আল্লাহ, আপনি কি কইতেছেন? এখন আবার কি অবস্থা? আপনার খবর দিছে কে? লোকমান খবর দিছে। লোকমান কই? লোকমানের একটু দেন। লোকমান তো বাজারে গেছে গাড়ি আনতে। সাদিয়া, আপনার থাকাটা খুব দরকার। আপনি যত দ্রুত পারেন চলে আসেন, না হয় আপনার বাবাকে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, আমি অনেক বড় বিপদের মাঝে আছি, আপনি একটু কষ্ট করে আব্বার হসপিটালে নিয়ে যান। সরি, আমি রিস্ক নিতে পারবো না। আগেও এরকম একটা ঘটনায় 2 মাস জেল খেটেছি। আপনি আসবেন কিনা বলেন? আপনি না আসলে আমাকে চলে যেতে হবে। ওনার শ্বাস প্রশ্বাস এখনো চলছে।
ভাই সাদিয়ারে দোয়া করে দেন। ভাই দোয়া করে চল মা সাদিয়া ওরা ঘরে যাই। যা সবার এনে মিষ্টি খাওয়া। জি ভাই ঠিক আছে। দুলা ভাই সাহেবের কোনো খোঁজ জানোস? না হুজুর, তার ফোন নাম্বার আমার কাছে নাই। তার পুরান নাম্বার মোবাইল তো রেখে গেছে। আপনি যদি কোন তার বাড়িতে যাই খোঁজ নিতে পারি। না থাক, দরকার নাই। এই আপনারা ডাক্তার বানাইছে কে? বানাইবো কে? আমি পড়াশোনা শেষ করে ডাক্তার হয়েছি। আমার তো মনে হয় নকল করে পাশ করছেন। কি আজব, আপনি এইভাবে কথা বলছেন কেন? ডাক্তার হইতে জ্ঞান বুদ্ধি লাগে, আপনার তো নিয়ে 100 বুদ্ধি নাই। আপনারে কি শিখাইলাম আর আপনি কি কইলেন? আপনি জোর দিয়া কইলেন না কেন চেয়ারম্যান সাহেব ইন্ডিয়া নিতে হইব? দেখেন ভাই, আপনারা চাইলে উনি সুস্থ হইতে 2-1 দিন সময় লাগবে। আপনারাই তো উল্টাপাল্টা মেডিসিন দিয়ে ওনারে অসুস্থ করে রাখছেন। ইন্ডিয়া নিয়ে লাভ কি? ডাক্তার বেশি বুঝেন না, মসজিদ মেম্বারে চিনেন? লাশ খুঁজা পাওয়া যাইব না। ভাই যা করছেন ঠিক না, এটা এক ধরনের হত্যা। ডাক্তার ইতিমধ্যে 50,000 নিছেন, বেশি ফাইজলামি করেন না। কাইল আবার আসবেন, নিজে থেকে আসবেন। সাদিয়ারে বলবেন চেয়ারম্যান সাহেবরে জুতো ইন্ডিয়া নিতে হইব। এখন যান। আরে মিয়া যান তো, ডাক্তার হয়েছে মাথায় জ্ঞান বুদ্ধি নাই। সাদিয়া, কাকার শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তার মধ্যে পড়ে গেল। ইন্ডিয়াতে চিকিৎসা খুব ভালো হয়। আমার এই দেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যায়। তাই আমি চিন্তা করে ফেলাইছি, আমি আর তুমি 50,000 রেডি রাখিস, তোর কাম হইয়া যাইব। থ্যাংক ইউ পুপু। থ্যাংক ইউ। জি ফুফু। সাদিয়া কলেজে যাস? হ ফুফু। সাহেব কই যায়? সাহেবও আমার লগে কলেজে যায়। কেন? সাহেব কি তোর লগে কলেজে ভর্তি হয়েছে নাকি? না বাপু, আমি হুজুরের হুকুমে আপামনির কলেজে দিতে যাই। কেন? সাদিয়া কি বাচ্চা মেয়ে নাকি যে ওর লগে তোমার কলেজে যাইতে হইব? সাদিয়া তুই কলেজে যা, সাহেব তুমি আমার লগে আসো, তোমার কাজ আছে। মাফ করবেন ফুপু, হুজুরের হুকুম অমান্য করতে পারবো না। আচ্ছা, হুজুরের ছোট বোন কইলে কাজ হইব না? তাহলে চলো ভাইজানের কাছে চলো, নতুন করে হুকুম নিয়ে আইবা। জি আচ্ছা আপামনি, আপনি এখানে 2 মিনিট খারাপ। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো ব্লগ চ্যানেলকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি হাবিব ওয়াহিদ আপনাদের মাঝে, আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে একটি সরিষা ক্ষেত। তো সরিষা ক্ষেতে কিন্তু ভিউগুলো কিন্তু খুবই অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। কারণ সরিষা ক্ষেতের ফুলগুলো খুবই অসাধারণ, খুবই সুন্দর। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে সরিষা ক্ষেতের ফুলগুলাই সবারই পছন্দ হয়ে যাবে। কারণ দেখতেই পাচ্ছেন সরিষা ক্ষেতের ফুল খুবই অসাধারণ। দেখেন, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, এই সরিষা ফুলের আগে দেখেন প্রতিটা সরিষা ক্ষেতের কিন্তু সে চলে আসছে, সেগুলোও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এক সাইজে সব ক্ষেতের ভিতরেই আছে, সব গাছের ভিতরে সেই সুন্দর সেই। তো ফুলগুলাও কিন্তু খুবই অসাধারণ। তো এটা তৈরি করতে কিন্তু বেশি একটা পরিশ্রম লাগে না। তো আপনারা যারা তৈরি করতে চান তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই আপনারা সফল হতে পারবেন।
আপনারাও চেষ্টা করলে পারবেন। তো প্রথম অবস্থায় হাল চাষ করবেন। তো হাল চাষ করার পর মাটিতে বড় বড় যেটা গ্রাম অঞ্চলে বলে ঢেল, ওটাকে আপনি বাড়ি দিয়ে ভেঙে সমান করবেন, হয়তো চঙ্গ দিয়ে টান দিবেন। মাটিগুলি ভেঙে যাওয়ার পর সরিষা তো চিনেন অবশ্যই, সরিষার বীজগুলো ক্ষেতের উপরে ছিটাবেন। অল্প দিনের ভিতরেই আশা করি আপনি সাকসেস হয়ে যাবেন, আপনি সফল হবেন। তো দেখতেই পাচ্ছেন ফুলগুলি এখন ঝরে যাবে, কারণ সরিষার বয়স হয়ে গেছে, আর বেশি দিন নয়, 10 থেকে 12 দিনের ভিতরে এই সরিষার ক্ষেতে আর ফুল থাকবে না। তো দেখতে আছেন কিছু কিছু ফুল রয়েছে, এই ফুলটাও থাকবে না 10-12 দিন পর, কারণ সরিষার হয়ে গেছে। এখন শুধু সরিষার দানাটা ভিতরে শক্ত হওয়ার পরই মনে করেন সরিষার ফুল নষ্ট হয়ে যাবে। তো আমাদের যে সকল ভাইয়েরা সরিষার ক্ষেত তৈরি করতে চান, তো আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে হয়তো কাজে সাকসেস পাবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্ষেতটা খুবই অসাধারণ, কারণ ক্ষেতটা কিন্তু বিশাল বড় ক্ষেত। যিনি সরিষা ক্ষেত চাষাবাদ করেছে ওনার মাথার ভিতরে বুদ্ধি আছে, কারণ না হলে এত সুন্দরভাবে এত বড় ক্ষেতের ভিতরে শুধু সরিষা ক্ষেত, সরিষার কিন্তু দামও কিন্তু এখন অনেক হাই কোয়ালিটির দাম। তো যারা সরিষা ক্ষেত আবাদ করতে চান তারা বেশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি শেয়ার করবেন, যাতে আপনার দ্বারা আরও 2-1 দেখতে পারে। তো যারা এতক্ষণ মধ্যে ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট পার্টে আপনাদের মাঝে।